ঘটনাগুলি আমাদের একটা দেশের মুদ্রার হারকে ওঠানামা করার জন্য প্রধানত এই ঘটনাগুলি দায়ী থাকে, এবং এই ঘটনাগুলির মধ্যে অনেক সাব ক্যাটাগরি থাকে, যেইগুলির ভিতরে অনেক রকমের বিষয়, যেমন একটা দেশের অর্থনৈতিক সেক্টরে 200-300 বিষয় থাকতে পারে। তো 200-300 বিষয় তো আর আলোচনা করা অল্প সময় সম্ভব না। তো আমরা চাইলে সেটাকে ক্যাটাগরাইজ করতে পারি। অল্প কিছু ক্যাটাগরাইজ যদি করি, তাহলে সেই বিষয় সম্পর্কে আমরা আমাদের ধারণাগুলি নিতে আমাদের জন্য সহজ হবে। আশা করছি আপনারা এই বিষয়টাতে মনোযোগী হয়েছেন, বা যারা যারা এই বিষয়টাকে গত ক্লাসে মিস করেছিলেন, আজকে আপনারা এই বিষয়টা স্ক্রিনশট নিতে পারেন চাইলে। যারা যারা কাগজ কলম নেননি, আমাদের আজকের ক্লাসটা পরিপূর্ণভাবে শুরু হওয়ার আগে এখনো সময় আছে। কাগজ কলম সংগ্রহ করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলিকে লিখে নেওয়ার জন্য বা নোট নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। এই দুইটা স্লাইড আমি আবার দেখাচ্ছি। যারা যারা মিস করেছিলেন তারা তারা স্ক্রিনশট নিয়ে নিন। এই দুইটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে। যেকোনো একটা দেশের অর্থনৈতিক আহ, উত্থান বা পতনের যে রিজনটা, সেটা সেই দেশের যে মুদ্রাটা আছে সেটাকে আন্তর্জাতিক বাজারে সেম রিজনেই তার মুদ্রার হারটা ওঠানামা করে। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এক্সোটিক পেয়ার দেখেছি। অনেকগুলি কারেন্সি পেয়ার দেখেছি, ক্রস কারেন্সি, প্রধান কারেন্সি, অপ্রধান কারেন্সি, বিভিন্ন কারেন্সির ক্রসগুলি দেখেছি। স্পেশালি এক্সোটিক পেয়ার গুলা দেখেছি। এক্সোটিক পেয়ারের বিষয়টা হচ্ছে আমরা এক্সোটিক পেয়ারকে ইগনোর করব, এই কারণে যে এক্সোটিক পেয়ারের এক্সপেন্স আমাদের যেই আমরা যে অবস্থানে আমরা ট্রেড করছি বা আমরা যে রিটেল ট্রেডার, আমাদের যে ক্যাপিটাল, সেইটার এগেইনস্টে এই কারেন্সি পেয়ারগুলি যুক্তিপূর্ণ না, এবং এটা যৌক্তিক না। খরচটাও আমাদের এগেইনস্টে না, আমাদের বিপরীতে কাজ করে। তো আমরা এই এক্সোটিক পেয়ারগুলি থেকে ট্রেড করা থেকে বিরত থাকবো। যারা নতুন এসেছেন তাদের জন্য এটা বলেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টের একদম বেসিক একটা কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম। 10টা ট্রেডে যদি লস আপনার অ্যাকাউন্টের কতটুকু ক্ষতি করতে পারে, আমরা ঠিক কত পার্সেন্ট বিনিয়োগ করলে কতটুকু আমাদের ক্ষতি হবে সেটা দেখেছিলাম। আমরা যদি সর্বোচ্চ 2% করে যদি আমরা বিনিয়োগ করি, তাহলে 10টা ট্রেডে আমাদের সর্বোচ্চ ক্ষতির পরিমাণ 17%। আর আমরা যদি এলোমেলো যদি আমাদের লট ভলিউমটাকে সেট করি বা বিনিয়োগ করি 10% বা তার চেয়ে বেশি করি, 10% দিয়েও যদি আমরা করি, তাহলে আমরা দেখবো ঠিক 10টা ট্রেড পরে আমাদের লসের পরিমাণ হচ্ছে আমাদের টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্সের 60%। এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, যে কারণে আমরা ওভার লট ভলিউমে বা অযৌক্তিক পরিমাণ লট ভলিউমের রিস্ক আমরা নেই না। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ লট ভলিউমে কেন আমরা ট্রেড করি, এই স্লাইডে আমরা আলোচনা করেছিলাম। এরপর আমরা আলোচনা করেছিলাম যদি আমরা যৌক্তিক হারে 0.02 বা 0.01 দিয়ে যদি কনস্ট্যান্টলি আমরা ট্রেড করতে থাকি, তাহলে একটা নির্দিষ্ট মাস পরে বা একটা বছর পর যে আমরা আমাদের ক্যাপিটালকে কিভাবে আমরা দ্বিগুণ করে ফেলতে পারি, সেই একটা বিষয়কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই স্লাইডটায়। রিস্ক ম্যানেজমেন্টের এই স্লাইডটাতে আমরা বলেছিলাম প্রথম এন্ট্রিটা সর্বোচ্চ 0.03, সেকেন্ড এন্ট্রি অবশ্যই এর চেয়ে ছোট, থার্ড এন্ট্রি এর চেয়েও ছোট হতে হবে। যদি আমরা 100 বা $200 একটা অ্যাকাউন্টে ট্রেড করি, আমরা একটা ট্রেডে সর্বোচ্চ 1% বা 2% আমরা রিস্ক নিব। মানে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে 0.01 অথবা 0.02 লট ভলিউম সেট করবেন, এর চেয়ে বেশি না। এই ছিল মোটামুটি আমাদের বিগত ক্লাসের আলাপ আলোচনা। আজকে ডে 2। আশা করছি আপনারা আপনাদের পরিপূর্ণ মনোযোগ ক্লাসের মধ্যে দিতে পেরেছেন। আমাদের হাতে সময় বেশি নেই, অলরেডি 15 মিনিট চলে গিয়েছে, কিন্তু আমাদেরকে এই মুহূর্তেই শুরু করে দিতে হবে ডে 2 জার্নি। আজকে ডে 2 শুরু। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্ডেলস্টিক সায়েন্স, রিটেল থেকে ইনস্টিটিউশনাল মাইন্ডসেট। একজন রিটেল ট্রেডার থেকে কিভাবে ইনস্টিটিউশনাল ট্রেডারদের মতো করে মাইন্ডসেট তৈরি করতে হয়, সেই বিষয়টা আমাদেরকে ক্যান্ডেলস্টিক সায়েন্স শেখায়। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মাস্টারিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্মার্ট মানি ট্রেডিং। এই উদ্দেশ্যটাকে বা এই প্রতিপত্তিকে সামনে রেখে আমাদের আজকের যে ট্রেডিং এর মাস্টার ক্লাস, ড্রিমার অফ প্যারাডাইস সেন্সেস ক্যান্ডেল। একজন অর্থনৈতিক মুক্তির জন্য বা অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে দুনিয়াটাকে কিছুটা আপনি বেহেশতের মতো অনুভব করতে পারেন, যেটা আমাদের প্রথাগত বাজারে এই কথাটা প্রচলন আছে। তো যারা প্যারাডাইজের স্বপ্ন দেখে, তারা কি করে, অ্যাকচুয়ালি ক্যান্ডেলিস্টিক দেখে না বা শুধুমাত্র অ্যানালাইসিস করে না, তারা এটাকে অনুভব করে। এই কথাটাই বলতে চেয়েছি এখানে। তো সেই অনুভব করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আজকের ক্লাসের শুরুতে বলেছিলাম যে কোনো একটা বিষয়ে উত্থান, সেটার পরিবর্তনের ঘটনাগুলি, ঘটনা প্রবাহ, এবং কিভাবে সেটা এসেছে, কেন এসেছে, সেটা যখন আমরা ইতিহাসটা পড়বো তখন আমরা সহজেই সেই বিষয় সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবো। চলে যাচ্ছি আমাদের ক্যান্ডেলস্টিকের অরিজিন। এই ভদ্রলোক, ওনার নাম হচ্ছে হোনমা মোনাহিসা, অথবা অনেকে ওনাকে মোনাহিসা হোনমা নামে চিনেন।
এই ভদ্রলোক আপনার চালের বাজার থেকে ট্রেডিং এর উদ্ভাবন করেছিলেন। উনি জাপানের একজন চাল ব্যবসায়ী ছিলেন। 1800 শতকে জাপানের ওসাকা রাইস এক্সচেঞ্জে মুনেহিসা হোমা প্রথম ক্যান্ডেলস্টিকের ধারণা ব্যবহার করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন চালের দাম শুধুমাত্র ডিমান্ড ও সাপ্লাইয়ের উপর নির্ভর করে না, বরং ব্যবসায়ীদের ইমোশন, ফেয়ার এবং গ্রিডের উপর মারাত্মকভাবে নির্ভরশীল, যেটা আজকে ফরেক্স মার্কেটের প্রত্যেকটা কারেন্সি পেয়ারে বা যে কোনো ধরনের ইন্ডেক্সে বা ডেরিভেটিভসে আমরা একই ধরনের বিষয় আমরা দেখতে পাই। সেখানে ব্যবসায়ীদের ইমোশন তথা ফেয়ার এবং গ্রিড এটাকে ট্রিগার করে। 1990 এর দশকে স্টিভ নিসন নামে এক ভদ্রলোক এই জাপানিজ টেকনিককে পশ্চিমা বিশ্বের কাছে নিয়ে আসেন। কিভাবে আনেন সেই বিষয়টাই আমরা যদি একটু ভালোভাবে দেখি, তাহলে আমরা ক্যান্ডেলস্টিককে বোঝার জন্য নিজেদের সাইকোলজিকে আরেকটু ভালো ডেভেলপ করতে পারবো। প্রো লেভেল ইনসাইট। হোমা যখন ক্যান্ডেলস্টিক ব্যবহার করতেন তখন তিনি কোনো ইন্ডিকেটর, আরএসআই, ম্যাকডি এগুলি ছিল না। শুধু প্রাইস অ্যাকশন এবং সাইকোলজি দিয়ে তিনি সেই সময় সবচেয়ে সফল ট্রেডার হয়ে গিয়েছিলেন, এবং ইন্ডিকেটর ছাড়াই তিনি তখন 100টা সফল ট্রেডের রেকর্ড করেন। এটাই হচ্ছে ইতিহাসের পাতায় লেখা গল্প। তিনি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ট্রেডার অফ দ্য হিস্ট্রি। আজকের অ্যালগরিদমিক ট্রেডিং এর যুগেও ক্যান্ডেলস্টিকের যে ডেটা তথা চারটা ডাটা, আমরা যে চারটা ডাটা একটা ক্যান্ডেলস্টিককে বেসিক নেই, সেটা হচ্ছে ওপেনিং সেগমেন্ট, হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট এবং ক্লোজ। এই চারটা ডাটা হচ্ছে যে কোনো ধরনের অ্যালগরিদমের জন্য সবচেয়ে প্রাইমারি ইনপুট। যে কোনো ধরনের অ্যালগরিদম অ্যানালাইসিস করার জন্য একটা ক্যান্ডেলস্টিকের এই চারটি ডাটা লাগবেই। তো আমরা যদি এই চারটি ডাটা এবং এই চারটি ডাটা কে কোনটা কিভাবে কাজ করে, মার্কেটে কি ধরনের তথ্য দেয়, সেটা যখন আমরা বুঝতে শুরু করব, তখন কিন্তু আমরা ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্ন আছে বা ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করার জন্য আমাদের বাজার বোঝার জন্য যেই অনুধাবন করার যে ক্ষমতা, সেটা আমাদের বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। নিসন কি করেছিল? নিসন কিন্তু হুবহু যেই আমরা বিষয়টা দেখেছিলাম যে আমাদের ক্যান্ডেলস্টিকটা যেটা মুনেহিসা হুম্মা তৈরি করেছিল, সেটা কি তিনি হুবহু এনে দিয়েছিলেন? না, সেটা হুবহু তিনি আনেন নাই। তিনি কি করেছেন? জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং টেকনিক নামে একটা বই লিখেছেন, যেইখানে উনি কি করেছেন, নিসনের প্রধান অবদানটা ছিল জাপানিজ দর্শনকে ওয়েস্টার্ন টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে ফিউশন করা। বুঝতে পেরেছেন? তার প্রধান মডিফিকেশন গুলি কি ছিল সেটা একটু দেখি আমরা। এখানে দেখতে পাচ্ছেন প্রথম কাজটা উনি যেটা করেছেন, সহজ নামকরণ করা, ডিসক্রিপটিভ নেমিং। কি করেছেন, জাপানিজ নামগুলো বেশ কঠিন ছিল আসলে ওই সময় এবং রূপকধর্মী। ওই জাপানের যে রূপকধর্মী গল্পগুলি আছে সেই ধরনের নাম, যেমন সুবাম, গাইশি, তারপরে হচ্ছে চেরিমুকু, তারপরে হচ্ছে আপনার চেরিমেশি, শিওশি, পেরিয়োশি, এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি তখন জাপানের বাজারে প্রচলিত করেছিলেন মুনেহিসা হুম্মা, যেগুলি কিছু আছে পাণ্ডুলিপি আকারে, কিছু আছে বই আকারে। যাই হোক, তো সেগুলি সবগুলি এখন আবার প্রচলিত না, কিছু কিছু বর্ধনশীল, কিছু কিছু বাদ হয়ে গেছে, এই ধরনেরও কিছু ব্যাপার আছে। নিসন সেগুলোকে কি করেছিল, পশ্চিমা ট্রেডারদের জন্য সহজবোধ্য নামে রূপান্তর করেন, যেমন হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, এই ধরনের কিছু নাম যেগুলি নিসন দিয়েছিলেন। এগুলি আসলে আমাদেরকে ভিজুয়ালি ওই প্যাটার্নটাকে মনে রাখতে হেল্প করে। তো আমরা ঠিক এই জিনিসগুলিকে যত সহজে নামগুলি মনে রাখার চেষ্টা করব এবং আঁকবো, তত বেশি আমরা কিন্তু এটা মনে রাখতে পারবো। ওয়েস্টার্ন ইন্ডিকেটরের সাথে ট্যাগ, সোবেত ভাই প্লিজ আঁকাআঁকি করবেন না দয়া করে, কেউ স্ক্রিনে আঁকাআঁকি করবেন না, ধন্যবাদ। তো ওয়েস্টার্ন ইন্ডিকেটরের সাথে সমন্বয় করেছিলেন নিসন। কি করেছিলেন, হোম্মা তো শুধু ক্যান্ডেলস্টিক গুলির ব্যবহার করতেন, নিসন কি করছেন, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে পশ্চিমা টুলস যেমন মুভিং অ্যাভারেজ, আরএসআই, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলির সাথে উনি মিলিয়ে তারপরে ব্যবহারের একটা পদ্ধতি চালু করলেন। এটার মাধ্যমে তিনি এগুলির কার্যকারিতা বহু গুণে বাড়িয়ে ফেলেছিলেন। তারপরে এটাই ছিল আধুনিক প্রাইস অ্যাকশন ট্রেডিং এর শুরু। তো আমরা যদি ক্যান্ডেলস্টিকটাকেই যদি ভালো মতো অ্যানালাইসিস করতে না পারি বা পড়তে না পারি, তাহলে কিন্তু আমরা কোনো ধরনের অ্যানালাইসিসই আসলে শিখতে পারবো না, সেটা আইসিটি হোক, আপনার এসএমসি হোক, বা যে কোনো ধরনের পদ্ধতি হোক, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এবার ক্যান্ডেলস্টিক শেখার সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, যখন আমরা ক্যান্ডেলস্টিক বুঝবো, ক্যান্ডেলস্টিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভলিউম এবং মোমেন্টামের গুরুত্ব বোঝা। ভলিউম এবং মোমেন্টামের গুরুত্বটা এ কারণেই আমরা বুঝবো, নিসন কি করেছিলেন, ক্যান্ডেলের সাইজ এবং এর সাথে ভলিউমের সম্পর্ককে গাণিতিকভাবে একটা রূপ দেন, যা হোম্মার সময় এতটা ডেটা ড্রিভেন ছিল না। কিন্তু আমরা জানি বর্তমান বিশ্বে ফরেক্স মার্কেটটা টোটালটাই একটা ডেটা ড্রিভেন মার্কেট। তো আমরা কি করব, ক্যান্ডেলের সাইজের সাথে ভলিউম ট্রেডের সম্পর্কটাকেও পড়তে শিখবো, বুঝতে শিখবো। এই বিষয়গুলি নোট করতে হবে, কারণ হচ্ছে আমি আলোচনা করে দিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট নোট নিয়ে এই জিনিসগুলি নিজেকে ট্রেন করার মতো করে গুগলে সার্চ দিয়ে পড়তে পারেন বা বিভিন্ন ধরনের পিডিএফ থেকে পড়তে পারেন, যেগুলি আমরা পরবর্তীতে আপনাদেরকে সরবরাহ করব। অথবা চাইলে আপনারা নিজেরাও এই বিষয়গুলিতে খোঁজ খবর নিয়ে পড়াশোনা করতে পারেন। মানে
মোট কথা হচ্ছে আপনারা ঠিক কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে সেই বিষয়গুলিও আমরা আপনাকে এই প্রো ক্লাসে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখুন সাকাতা মেথড বা পাঁচটা স্যান, যেটা ছিল আমাদের মোনাহিসা হুমার স্ট্র্যাটেজির মেইন যেই আপনার পাঁচটা স্ট্র্যাটেজি। প্রধান মেথডের মধ্যে পাঁচটা স্ট্র্যাটেজি ছিল স্যানজেন, স্যানসেন, স্যানকু, স্যানপাই এবং স্যানপো। এগুলি হয়তো অনেকে নামও জানেন না। এগুলি আসলে এতটাই জটিল স্ট্র্যাটেজি ছিল, এগুলি আমরা খুব ভালো মতো যদি বোঝার চেষ্টা না করি বা যদি ভালো কোনো গাইডের কাছে যদি এগুলি না বুঝি, তাহলে বছরের পর বছর ধরে আমরা এই জিনিসগুলি শিখতে পারবো না বা বুঝতে পারবো না। নাইসন কি করেছেন, এগুলিকে ভেঙে ভেঙে ছোট ছোট সিগন্যাল বা স্ট্র্যাটেজিতে রূপান্তর করেছিলেন, যে কারণে ট্রেডাররা দ্রুত চার্ট দেখে সিদ্ধান্ত নিতে পারে। তো এই ছিল স্টিভ নিসন ও তার বই, যেটা আমাদেরকে মোনাহিসা হুম্মার মাধ্যমে তৈরি করা পদ্ধতি থেকে বের করে এনে আজকে ট্রেডিং এর যে জায়ান্ট স্ট্রাকচার মার্কেটে আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা দেখতে পাই এখানে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা অ্যানাটমি দেখব একটা ক্যান্ডেলস্টিকের, ওএইচএলসি, ওপেন হাই লো ক্লোজ। এই চারটা জিনিস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অফ অর্ডার। একটা অর্ডার কখন ক্রিয়েট হয় সেটার ফিঙ্গারপ্রিন্টটা এই চারটা জিনিসের মাধ্যমে কিন্তু আমরা ট্রেস করতে পারি। কেন বলছি, আমরা যখন আইসিটি শিখবো তখন কিন্তু আমাদের জন্য এই চারটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে দেখা যাচ্ছে মার্কেট যখন আপনার বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করে তখন সে এখান থেকে ওপেন হয়, একটু দূর গিয়ে হয়তো সে চলতে চলতে কিছুটা উপরে যাওয়ার পর আবার লোয়েস্ট পয়েন্ট ক্রিয়েট করে, আবার হাইয়েস্ট মুভমেন্ট ক্রিয়েট করে, কিন্তু ক্লোজটা একটু নিচে দেয়। এই উপরেরটা আর নিচেরটা হচ্ছে উইক, এটা আমরা সবাই জানি। একইভাবে আপনার কি বলে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল যেটা সেটাও আমাদের সেম, এই জিনিসটা অলরেডি আমরা মোটামুটি সবাই জানি। তো এখানে আইসিটির লজিকটা কি? আইসিটির লজিকটা হচ্ছে, বেসিক লজিকটা হচ্ছে, যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় ওপেন মোমেন্ট, তখন সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স জোন। একইভাবে যখন আমরা বিয়ারিশ ক্যান্ডেলের ওপেন মোমেন্ট দেখবো, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স পয়েন্ট বা ওপেনিং জোনে আমাদের ব্যালেন্সটা যখন শুরু হয়, সূত্রপাত হয়। এরপর আমাদের হাইয়েস্ট জোন বা লোয়েস্ট জোন যেটা, এগুলি হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ এরিয়া। যদি এখানে উইক দেখা যায় একটা ক্যান্ডেলের মধ্যে, এগুলি হচ্ছে লিকুইডিটি সুইপ এরিয়া। ফাইনাল রেজাল্টটা হচ্ছে আমাদের ক্লোজিং মোমেন্ট। আমাদের বুলিশ ক্যান্ডেলটা ক্লোজ করে উপরে আর বিয়ারিশ ক্যান্ডেলটা ক্লোজ করে নিচে। এইটা আমরা মোটামুটি সবাই জানি। এবং এখানে যদি আমরা হিস্ট্রিকে কানেক্ট করতে চাই তাহলে দেখব ট্রেডিং চলতো ওসাকার চালের বাজারে। মুনিহিসা হোম্মার সময় 1700 সালে উনি যে ট্রেডিংটা করতেন সেটা চলতো চালের বাজারে, যেখানে কোনো কম্পিউটার বা চার্টিং সফটওয়্যার ছিল না। সেখানে এই বেসিক কয়েকটা জিনিস ছিল। আর স্টিভ নিসন 1991 সালে তার বিখ্যাত বই জাপানিজ ক্যান্ডেলিস্টিক চার্টিং টেকনিক যেটা প্রকাশ করেন, সেখানে মুনিহিসা হুম্মা দিয়েছিলেন একটা আত্মা বা সোল, আর স্টিভ নিসন তাকে দিয়েছেন একটা আধুনিক স্ট্রাকচার। সেই আধুনিক স্ট্রাকচারে আমাদের সবচেয়ে বেশি যে ডিপেন্ডেন্সি আমরা আহ, বোধ করি সেটা হচ্ছে আমাদের এই যে ওএইচএলসি, এই চারটা বিষয়। এই চারটা বিষয় মার্কেটকে কখন কোনখান থেকে কিভাবে ট্রিগার করছে, কিভাবে এটা ইম্প্যাক্ট ফেলছে, এই চারটা বিষয়কে যদি আমরা মনোযোগের সাথে যদি আত্মস্থ করার চেষ্টা করি বা মনিটাইজ করি, বা যদি ফলো করার জন্য নিজের সাইকোলজিকে যদি কানেক্টেড রাখি, কনসার্ন রাখি, তাহলেই কিন্তু আমরা পরবর্তীতে একাধিক ক্যান্ডেলের মাধ্যমে তৈরি করা যে প্যাটার্নগুলি সেগুলি বুঝতে পারবো। তো এখানে আমাদের 6টা গুরুত্বপূর্ণ ক্যান্ডেলিস্টিকের বিষয় আছে, যেটা আমাদের সম্মানিত মেন্টর স্যার আপনাদেরকে শেখাবেন এবং আমাদের পরবর্তী সেশনটাতেও ইনশাল্লাহ শেখাবেন। তো এরপরের যে স্লাইডটা, সেখানে গিয়ে আমরা এই বিষয়টার আরেকটু ইনসাইট দেখি, প্রো ইনসাইট। নিসন বলতেন ক্যান্ডেলিস্টিক আপনাকে বার চার্টের চেয়ে দ্রুত রিভার্সাল সিগন্যাল দেয়। আগে ছিল বার চার্ট, ক্যান্ডেলস্টিক আগে ছিল না। তিনি জাপানি ক্যান্ডেল বডির গুরুত্বকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেন যে আজকে বিশ্বের 99% ট্রেডিং প্ল্যাটফর্মের ডিফল্ট চার্টটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিকের মূল উদ্দেশ্যটা কি? ক্যান্ডেলস্টিকের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাকে চার্টের চেয়ে কত দ্রুত একটা ট্রেন্ড কত দ্রুত পরিবর্তন হচ্ছে সেটা বোঝার জন্য আপনি কত দ্রুত সেখান থেকে সিদ্ধান্ত বের করতে পারেন, সেই পদ্ধতিটা আপনি একটা ক্যান্ডেলস্টিককে ভালো মতো পড়তে শিখলে বুঝতে পারবেন। ফান্ডামেন্টালস ড্রাইভ দ্য মার্কেট, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মার্কেটকে পরিচালনা করে, বাট টেকনিক্যালস হুইচ ইজ ইকুয়াল টু ক্যান্ডেলস্টিক প্রোভাইড দ্য ডেলিভারি। মার্কেটকে পরিচালনা করছে ফান্ডামেন্টাল, কিন্তু টেকনিক্যাল বা ক্যান্ডেলস্টিকটা আপনার মার্কেটে ডেলিভারি করে। এই দুইটার সম্পর্ককে যদি আমরা ভালো মতো করতে শিখি তাহলেই আমরা মার্কেটের ইনসাইট সম্পর্কে খুব ভালোভাবে কনসার্ন হতে পারবো। সোজা কথা হচ্ছে, কি করবেন সেটা আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলবে, কখন করবেন সেটা আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সেটা খুঁজে বের করতে পারবো। বডি বনাম উইক, এই জায়গাটায় একটু লম্বা আলাপের দরকার আছে, কিন্তু যেহেতু সময় অনেক পার হয়ে গেছে আমরা এতক্ষণ সময় নিব না। দেখুন, এখানে আমাদের দুইটা ক্যান্ডেল স্টিকের ছবি আমি দিয়েছি, আপনারা প্রত্যেকটা স্লাইডের স্ক্রিনশট নেবেন অবশ্যই।
এবং এখান থেকে আপনারা চাইলে পরবর্তীতে স্টাডির জন্য এগুলিকে ব্যবহার করতে পারেন। দেখেন একটা পিন বার বা ক্যান্ডেল, এখানে দেখা যাচ্ছে বড় একটা উইক আছে, অথচ আমরা দেখছি একটা মারুবুজো ক্যান্ডেলে কোনো ধরনের উইক নেই। সাধারণত আমাদের এই বডি বনাম উইক মানে হচ্ছে কনভিকশন ভার্সেস রিজেকশন। উইক মানেই রিজেকশন, আর আপনার বড় বডি যেটা উইদাউট এনি উইক এর মানে হচ্ছে কনভিকশন। বডি আমাদেরকে বোঝায় মার্কেটে যে ট্রেন্ডটা চলছে সেটা এখন শক্তিশালী, যে কোনো একটা পক্ষের বাজার দখলে চলে এসেছে। সেটা যদি আপনার বুলিশ মারুবুজো হয় তাহলে বায়ারদের হাতে মার্কেট, বিয়ারিশ হলে সেলারদের হাতে মার্কেট। এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রাথমিক ধারণা। এর সাথে আরো কিছু বিষয় পরবর্তীতে সম্পৃক্ত করতে হয়। আর উইক আমাদেরকে বোঝায় রিজেকশন বা ফেরত বা ফেইল্ড অ্যাটেম্পট, যেখানে স্টপ লস হান্ট হয়। আইসিটি পার্সপেক্টিভে উইকের শেষ প্রান্তে স্টপ লসটা হান্ট হয়। তো আমরা সেখানে সতর্কভাবে মার্কেট কখন ইউটার্ন নিবে বা নতুন একটা গল্প তৈরি করবে সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বডি এবং উইকের যে রেশিও। 70% উইক মানে বড় প্লেয়াররা বা আপনার ইনস্টিটিউশনাল ট্রেডাররা রিটেল ট্রেডারদের ট্র্যাপ করছে। এইটা আমাকে মাথায় রেখে ট্রেডের পরিকল্পনা করতে হবে। সিদ্ধান্তটা কি নিব? পিনবার মানে মার্কেট ঘুরবে, এইটাকে বলে পিনবার। এটার মানে হচ্ছে মার্কেটে এতক্ষণ যে ট্রেন্ডটা চলছে, ধরুন একটা ডাউন ট্রেন্ডের লাস্ট মোমেন্টে যদি এইটা পাই, তাহলে আমাদের এখন কি দেখা যাচ্ছে যে সেলারদের রিজেকশন হচ্ছে, বায়াররা মার্কেট দখলে নেওয়া শুরু করছে। আবার যদি একটা আপ ট্রেন্ডের শেষে যদি একটা আহ, এই এই ধরনের একটা প্রবণতা দেখি, বা আমরা যদি দেখি যে বুলিশ একটা কি বলে সরি একটা হ্যামার ক্যান্ডেল যদি দেখি পিনবার বা বিয়ারিশ পিনবার যদি আমরা দেখি, তার মানে হচ্ছে সেলাররা মার্কেট দখল করে নিচ্ছে এবং যে ট্রেন্ডটা চলছিল সেটা এখন দুর্বল হয়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের পিনবার বা উইক এবং বডির মাধ্যমে আমরা যে সিদ্ধান্তগুলি প্রাথমিকভাবে পাই সেইটার একটা ফাইন্ডিংস। নতুন যারা এসেছেন তাদের জন্য এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা স্ক্রিনশট নেন এবং কাগজে নোট নিবেন অবশ্যই। আমরা যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেই পদ্ধতিটা আগে ছিল সেইটাকে আমরা বোঝার চেষ্টা করতাম, কোনো এক সময় সেটা কাজ করতো না। সেটা কাজ করতো না, অনেকে কমপ্লেইন করতেন। সেটা কাজ না করার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে বডি এবং উইক ফর্মুলা যেটা, সেটাকে ঠিকমতো ফলো না করা। সেটাকে যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি, তাহলে আমরা মোস্টলি 75 to 85% ট্র্যাপ আমরা ট্রেস করতে পারবো এবং আমরা আমাদের যেই টার্গেটেড পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন সেটাকে আমরা ট্রেস করতে পারবো। এখানে দেখা যাচ্ছে এটা একটা পিন বার, এখানে ওপেন ক্লোজ হাই লো এটা আঁকা আছে। উপরের বা নিচের অধিকৃত যে অংশটা যেটা সুতার মতো দেখা যাচ্ছে সেটাকে উইকস বলে। ওপেনিং এবং ক্লোজিং এর যে বিষয়টা মাঝখানে যেটা থাকে সেটা বডি। এবং একটা বুলিশ ক্যান্ডেলেরও সেম একটা প্যাটার্ন থাকে। এখানে লাস্টের যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে, এখানে আমাদের বডি রেশিও, বডির এগেনস্টে উইকের যে রেশিও ফর্মুলা সেটা ড্র করে দেখানোর চেষ্টা করেছি। উপরে দেখা যাচ্ছে 30% উইক, যেটা বায়াররা রিজেকশন খেয়েছে। নিচে 25% উইক, যেটা সেলাররা রিজেকশন খেয়েছে। আর বডির গ্রোথ হচ্ছে ওভারঅল টোটাল রেশিওর 45%। এই ধরনের ঘটনা থেকে আমরা কি ধরনের শিক্ষা পেতে পারি, এটা আমাদেরকে বুঝতে হলে ঠিক ওইখানে কোনো অর্ডার ব্লক আছে কিনা সেটা আমাদের জানা জরুরি, সাপ্লাই জোন আছে কিনা সেটা আমাদের বোঝা জরুরি, এবং 45% বডি বনাম 55% উইক আমাদেরকে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে মার্কেটের ভলিটালিটি ইজ নট নর্মাল। আমাদেরকে এই মুহূর্তে ট্রেড না করে পরবর্তী ক্যান্ডেলের গ্রো করার জন্য আমাদের অপেক্ষা করতে শিখতে হবে, হুইচ ইজ আ ক্লিয়ার ইন্ডিকেশন অফ মার্কেট ইজ নট স্টেবল নাও। এই ধরনের কিছু বিষয় আমরা মার্কেটে রেগুলার দেখতে পাই। আসুন উইকের পার্সেন্টেজটা কিভাবে বের করে সেটা দেখব। উইক সাইজ ডিভাইডেড বাই ক্যান্ডেল সাইজ ইনটু 100, এটা আমরা এভাবে উইকের পার্সেন্টেজটা বের করি। হাই উইক নির্দেশ করে যে স্ট্রং প্রাইস রিজেকশন, আনসার্টেনিটি অর এ পটেনশিয়াল রিভার্সাল নির্দেশ করে। হাই বডি, যেটা 70%-এর চেয়ে বেশি থাকলে হাই বডি বলে, সেটা নির্দেশ করে স্ট্রং ট্রেন্ড চলছে, হাই মোমেন্টাম এবং ডিরেকশনাল মুভমেন্ট চলছে। আর রেশিও যদি 2:1 হয় বা উইক এবং বডির যে রেশিওটা সেটা যদি 2:1 হয়, তাহলে সেটা নির্দেশ করে সিগনিফিকেন্ট রিজেকশন অথবা আপনার প্রাইস লেভেলের একটা খুব ভালো পরিবর্তন বা একটা আহ, বাতিলীকরণ চলছে, যে ট্রেন্ডটা একটু আগে চলছিল। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক। এগুলি কাগজে কলমে লিখে ফেলুন এবং এগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলি যদি আমরা মাথায় রেখে রেগুলার প্র্যাকটিস করতে পারি, সরেও সরেয়ার মতো নামতার মতো মুখস্থ করতে হবে। এগুলি যত বেশি আপনি মরতে পারবেন বা যত বেশি বোঝার চেষ্টা করবেন, তত বেশি আপনি মার্কেটে ক্যান্ডেলস্টিকটা বুঝতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের বডি এবং উইকের ফর্মুলা। এখানে দুঃখিত, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বাদ রেখে গেছি।
ধরুন আমি এখানে বলেছিলাম যে এই ধরনের যদি মুভমেন্ট আমরা পাই তাহলে কি হবে মার্কেটে। যদি আমাদের আপনার কি বলে একটা অর্ডার ব্লকে যদি এই ধরনের কোনো মোমেন্টাম আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে স্ট্রং জোন বা বুলিশ অর্ডার ব্লকের কাছে যদি তৈরি হয় তাহলে ট্রেডাররা একে পজিটিভলি নিবে, কারণ নিচেরটা 25% উইক। আসিম কুমার ভাই প্লিজ আঁকাআঁকি করবেন না দয়া করে, কারণ নিচের যে 25% উইক আমরা দেখতে পাচ্ছি এটা প্রমাণ করছে বায়াররা ওই জন্য লিকুইডিটি পেয়েছে, বায়াররা অলরেডি সেখানে লিকুইডিটি পেয়ে গেছে, তাই এখন মার্কেট আবার উপরের দিকে যাবে এই ধরনের একটা প্রবণতা সাধারণত বায়াররা খোঁজেন। আবার অবস্থানটা যদি রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোনের কাছাকাছি হয়, তাহলে উপরের 30% যেটা আমরা দেখছি সেটা আমাদেরকে ট্রেডারদেরকে সতর্ক করে। কেন করে? যে 45% বুলিশ বডি থাকা সত্ত্বেও উপরের 30% রিজেকশন প্রমাণ করে স্মার্ট মানি বা সেলাররা ওই প্রাইস পয়েন্টে বসে আছে আপনার লিকুইডিটিটাকে হান্ট করার জন্য, এবং তারা প্রাইসকে নিচে পুশ করতে চাচ্ছে। ঠিক আছে? তো এই ট্র্যাপগুলি যদি আপনি খুব ভালো মতো বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার চার্টকে ভালো মতো আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন এবং আপনার মতো করে আপনি পরিকল্পনা করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের এই বডি বনাম উইক ফর্মুলার বেসিক স্ট্র্যাটেজি। তো আমাদের আজকের ক্লাসটা মোটামুটি গুছিয়ে এসেছে, আমার স্লাইডগুলিও প্রায় শেষ। এই মুহূর্তে যে বিষয়গুলি আমরা মাথায় রাখতে হবে, আমরা কোনো একটা সময় ছোটবেলায় যখন আমরা ফরেক্স এর ইন্টারমিডিয়েট লেভেলে বা মেট্রিক লেভেলে ছিলাম তখন আমরা কোনো এক সময় প্যাটার্ন শিখতাম। আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা 2026, এই মার্কেটে আর পুরাতন অনেক স্ট্র্যাটেজি যেমন কাজ করে না, প্যাটার্ন আরো আগেই বাদ হয়ে গেছে। এখানে আমাদেরকে পয়েন্ট অফ ইন্টারেস্টের জায়গাগুলি ডিটেক্ট করা শিখতে হবে। কিভাবে সেটা করব? আজকে একটু পরে আমাদের যে স্পেশাল সেগমেন্ট আছে সেখান থেকে আমরা এই বিষয়গুলি শিখবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে ভলিউম এবং ক্যান্ডেল সাইজের সম্পর্কটা কি সেটা আমরা পড়বো, একটু আগে আপনাদেরকে সেটা দেখিয়েছি। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, ক্যালকুলেট করা শিখতে হবে। আপনাদেরকে এই বিষয়গুলি আমি একটু আগে যেভাবে ধারণা দিয়েছি চাইলেই আপনারা গুগল থেকে বা ইউটিউব থেকে চাইলেই এই বিষয়টা সম্পর্কে আরো বেশি ডিটেইলড ইলাবোরেশন নিতে পারেন। এরপরে হচ্ছে ট্র্যাপ এবং ফেইল্ড প্যাটার্ন যেটাকে আমরা প্রো গ্যাপ বলি, এই বিষয়গুলি সম্পর্কে আমার সচেতন থাকতে হবে, এগুলিও আমার মাথায় রাখতে হবে। ট্র্যাপ এবং ফেইল্ড প্যাটার্ন কোনগুলা আপনি যদি গুগলকে সার্চ করেন, গুগল আপনাকে অনেকগুলি দেখিয়ে দিবে। আপনি চাইলে চ্যাট জিপিটির কাছ থেকে এগুলি সার্চ করে করে শিখতে পারেন। এক একদিন এক একটা ট্র্যাপ দেখলেন, সেটা সংজ্ঞা নিলেন, ছবি আঁকলেন, এবং পরবর্তীতে সেটাকে আপনি ট্রেডিং ভিউতে গিয়ে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করলেন এবং সেটা ওই ধরনেরই ঘটনা ঘটিয়েছে কিনা সেটা খুঁজে বের করে আপনি চাইলে আপনার দক্ষতা প্রত্যেকদিন উন্নত করতে পারেন। মনে রাখবেন, আমি শুধুমাত্র ক্লাস করি এতেই আমার দক্ষতা তৈরি হবে না। আমি ক্লাসের বাইরেও যদি রেগুলার এই বিষয়গুলিকে আরো বেশি করে যদি আমি ইলাবোরেশন নেই বা যদি আরো বেশি করে যদি ডেসক্রাইবড ভিউ আমি পেতে পারি, তাহলেই কিন্তু আমার এই এডুকেশনটা সাকসেসফুল হবে। এরপরে হচ্ছে আইসিটি এবং অ্যালগোরিদমের একটা বিষয় থাকবে যেগুলি আমরা নেক্সটে আলোচনায় দেখব। এই মুহূর্তে আমার লাস্ট স্লাইডটা আপনাদের সামনে চলে এসেছে। 2026-এর নতুন যেই বাজার এখন চলছে, এখানে হাই ভলিটিলিটি চলছে, যে কারণে আমাদের খুব বেশি পরিমাণ এসএল হান্টিং হচ্ছে। এইখান থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচাইতে হয় বা নিজেকে যদি সার্ভাইভাল অবস্থানে রেখে যদি ট্রেড করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে মানসিক ক্যান্ডেলিস্টিক গ্রো করতে হবে। মানসিক ক্যান্ডেলিস্টিকটা বলতে কি বোঝায়? এখানে একটা ছবি আছে, আপনার ব্রেইনে বিভিন্ন ধরনের ওয়েভ ফর্ম করে, আলফা বিটা গামা বিভিন্ন ধরনের ওয়েভ আমরা ক্যারি করি ঘুমের সময়, জাগ্রত অবস্থায়, শান্ত অবস্থায়, উত্তেজিত অবস্থায়। তো আমরা যখন ট্রেড করি তখন আমরা সাইকোলজিক্যালি আমাদেরকে ক্যান্ডেলিস্টিক গ্রো করতে শিখতে হবে। যেমন 5 মিনিটের 3টা ক্যান্ডেলিস্টিককে আমি 15 মিনিটের ক্যান্ডেলিস্টিকে না গিয়ে তিনটাকে আমি কল্পনায় সম্পৃক্ত করব চার্টের দিকে তাকিয়ে, তাতে কোন ক্যান্ডেলটা 15 মিনিটে তৈরি হতে পারে সেটা আমি কল্পনায় তৈরি করার চেষ্টা করব। এই ধরনের প্র্যাকটিস আমরা করব। এবার দেখুন কেন আমি আপনাদেরকে এই স্লাইডটার ব্যাপারে মনোযোগী হওয়ার চেষ্টা করছি। ক্যান্ডেলস্টিককে মানসিকভাবে অনুসরণ করার মানে হচ্ছে, অনুভব করার মানে হলো, চার্টের ভিতরে চলমান যে বায়ার এবং সেলারদের যুদ্ধটা আছে আপনার চোখের সামনে সেটা ফুটে উঠবে জীবন্ত হয়ে, একদম লাইভ উঠে আসবে। চোখ বন্ধ করেই কল্পনার জগতে যেমন হারিয়ে যান পছন্দের দৃশ্য দেখতে, একইভাবে ঠিক এটা আপনার সামনে জীবন্ত হয়ে উঠবে। এটা অর্জনের জন্য 4টা কাজ করতে হবে। কি সেই কাজ? আসেন দেখি। প্রথম কাজটা হচ্ছে লাইভ হার্টবিট। লাইভ হার্টবিট অবজারভেশনটা হচ্ছে প্রত্যেকদিন 1 মিনিটের কাজ, এটা আমাকে করতেই হবে। আপনি ট্রেড না করে দিনে অন্তত 30 মিনিট শুধু 1 মিনিটের যে চার্ট আছে সেটা দেখবেন, এবং একটা ক্যান্ডেল যখন তৈরি হয় তখন সেটি কিভাবে কাঁপছে, ফ্লিকারিং করছে, সেটাকে আমরা ফলো করার চেষ্টা করব। সেটা কত দ্রুত রিজেকশন নিচ্ছে বা কত দ্রুত সেটা আবার গ্রো করার চেষ্টা করছে, এগুলিকে লক্ষ্য করতে হবে। এটা আপনাকে মার্কেটের অ্যাংজাইটি বা উদ্বেগ অথবা আপনার যে কনফিডেন্সিয়াল মোমেন্ট
মোমেন্টাম, সেটার সাথে আপনাকে আত্মস্থ হতে হেল্প করবে। এইটা হচ্ছে আপনার মেডিটেশন। মেডিটেশন মানে হচ্ছে আপনার ধ্যান। আপনি যদি একজন সিরিয়াস ট্রেডার হতে চান, এই পদ্ধতিটা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। আমাদের দ্বিতীয়তম পদ্ধতিটা হচ্ছে বিপরীত পক্ষ নিয়ে ভাবা, এমপ্যাথি প্র্যাকটিস। বিপরীত পক্ষ মানে বোঝেন? বিপরীত পক্ষ বলতে আমি যেটা বুঝিয়েছি, ধরুন প্রত্যেকটা বড় ক্যান্ডেল দেখার সময় নিজেকে প্রশ্ন করতে হবে যে এই মুহূর্তে যারা ভুল দিকে ট্রেড নিয়েছিল তাদের সাইকোলজির অবস্থাটা কি? সেটা আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি যত বেশি এই প্র্যাকটিসটা করব, তত বেশি আমি ট্রেন্ডের বিপরীত দিকে ট্রেড নেওয়ার যে প্রবণতা, সেটা থেকে নিজেকে বের করে আনতে পারবো। এটা একটা প্রো লেভেলের টিপ। এটা যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে আপনি কিন্তু একটি সুন্দর ট্রেডিং সাইকোলজি এবং প্র্যাকটিস তৈরি করতে পারবেন। ৩ নাম্বার যে পদ্ধতি, সেটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক স্টোরি টেলিং বা ন্যারেটিভ তৈরি করা। যখন বড় সবুজ ক্যান্ডেল তৈরি হয়, ভাবুন যারা সেল দিয়ে ফেঁসে গেছে তাদের স্টপ লসটা কোথায় ছিল? মার্কেট যখন সেই স্টপ লস গুলিকে হিট করে, তখনই কিন্তু আসল ট্রেডের যে মোমেন্টাম বা লিকুইডিটি ছিল, সেটা কিন্তু আমাদের ক্রিয়েট করে বা ওটাকে আমাদের ওইভাবে রিড করতে শিখতে হয়। তো এই জিনিসগুলি আমরা যদি আমাদের ন্যারেটিভটা যদি আমরা তৈরি করতে শিখি, তাহলে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিকের স্টোরি টেলিংটা করতে পারবো। তাহলে আমরা ক্যান্ডেলস্টিকের স্টোরি টেলিং এর জন্য কি করতে পারি? প্রথম কাজটা হচ্ছে ৩টা ক্যান্ডেলস্টিকের ছবি আঁকবো আমার পছন্দ মতো। মার্কেটে যেই ক্যান্ডেলস্টিক গুলি রেগুলার দেখা যায় যে কোনো একটা ট্রেন্ড পরিবর্তনের আগে, তার নিচে একটা লাইনে লিখবেন সেই ক্যান্ডেলটা আপনাকে কোন ধরনের অনুভূতি দিচ্ছে। অনুভূতিগুলির ধরনও আমি লিখে দিয়েছি। যেমন এই ক্যান্ডেলটা হওয়ার পর অ্যাগ্রেসিভ বাইং হয়েছে বা হেভি রিজেকশন হয়েছে, এই ধরনের তথ্যগুলি আপনি আপনার নিজের মতো করে, ওটা তো কেউ দেখবে না, আপনি জাস্ট নিজের সাথে কাগজে কলমে আঁকাআঁকি করেন। দেখেন, একজন দক্ষ আর্টিস্ট কাগজে কলমে আঁকতে আঁকতে দক্ষ আর্টিস্ট হয়। আপনি যে জিনিসটার ব্যাপারে প্যাশনেট, সেটার ব্যাপারে আপনার কাগজ, আপনার কলম, আপনার ব্রেন, আপনার চোখ এবং আপনার মস্তিষ্ক যতক্ষণ না কানেক্টেড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যাপারে আপনার দক্ষতা তৈরি হবে বা ভালোবাসা তৈরি হবে বা আপনার ডেইলি অভ্যাস তৈরি হবে, এমনটা আমরা আশা করতে পারি না। আশা করছি এই বিষয়গুলি আমরা রেগুলার প্র্যাকটিস করব এবং এই বিষয়গুলি প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আমি আস্তে আস্তে আমার নিজের সাইকোলজিকে মার্কেটের টোটাল সিনারিওর সাথে অ্যাডাপ্টেশনে নিয়ে যেতে সক্ষম হব। আপনি বছরের পর বছর কি করেছেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি চাইলেই মাসখানেকের ভিতরে একজন দক্ষ অ্যানালিটিক্স হিসেবে নিজেকে তৈরি করতে পারেন, যদি আপনি শুধু এই পেজটাকে ফলো করেন। আশা করছি এটা আপনাদের ভবিষ্যৎ ট্রেডিং সাকসেসফুল হওয়ার জন্য খুবই ফলপ্রসূ হবে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমাদের যে নেক্সট সেগমেন্ট আছে, সেইটার জন্য আমরা এখন চলে যাব আমাদের আইসিটি মেন্টর প্রো লেভেল ডেল্টা ইন্টারন্যাশনালের মেন্টর মোহাম্মদ আলামিন ভাইয়ের কাছে। আশা করছি আপনারা এই ক্লাসটাকে খুব ভালোভাবে উপভোগ করেছেন। এই লাস্টের স্লাইড দুইটা যারা যারা দেখেছেন, আশা করছি আপনারা এটাকে রেগুলার ফলো করবেন এবং প্র্যাকটিস করবেন। যারা যারা স্ক্রিনশট নেন নাই, আবার আমি দিচ্ছি, স্ক্রিনশট নেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন। তো নেক্সট সেগমেন্টে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমি ফাইনালি আবার একটু আসতে চাই, এই স্লাইডটাকে প্র্যাকটিস করবেন, এই নিয়ত কার কার ভিতরে আছে? একটু হাত তুলুন, দেখতে চাই। আমি একটু দেখতে চাই কার কার এই নিয়ত আছে, একটু হাত তুলবেন প্লিজ। 27 জন, 28, 29, 30, 31, 32। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করুক। তো আর সময় নিচ্ছি না, অনেকটা সময় পার হয়ে গেছে। যদিও আমার সময় ছিল 20 মিনিট, আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি, এই জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো এই মুহূর্তে আমি আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে চলে যাচ্ছি আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাই প্লিজ টেক কেয়ার করেন। বাকিটা আশা করছি আপনারা নিয়ে নিবেন। আসসালামু থ্যাংক ইউ সো আলাইকুম মাচ রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় মেন্টর, আমাদের আসানুজ্জামান ভাই। অনেক চমৎকার একটা আনকমন এবং হার্ট টাচিং একটা সেশন। একটা গল্প বলি, ক্যান্ডেলস্টিকের গল্প এবং ক্যান্ডেলস্টিকের পেছনের গল্প। অ্যাকচুয়ালি নিশ্চয়ই আপনি এতদিন ধরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ব্যবহার করে আসছেন। 96 আইটেমের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, যেমন ধরেন হ্যামার, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, এনগালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, আরও কত কি। এতগুলো প্যাটার্নের ভিড়ে আপনি নিশ্চয়ই ক্যান্ডেলস্টিকের দ্বারাই বারবার প্রতারিত হচ্ছেন এবং ট্র্যাপে পড়ে যাচ্ছেন। তাহলে আপনাকে জানতে হবে আসলে ক্যান্ডেলস্টিকটা কি। নিশ্চয়ই ক্যান্ডেলস্টিকটা হচ্ছে বায়ার এবং সেলারদের জীবন্ত রিয়াকশনের প্রতিচ্ছবি, এবং এই বায়ার এবং সেলারদের মধ্যে কে কখন মার্কেটে প্রবেশ করে এবং কে কখন বের হয়, অর্থাৎ স্মার্ট মানি যারা, বিগ ফিশ যারা, যারা হচ্ছে এই মার্কেটের জায়ান্ট, ব্যাংক, ইনস্টিটিউশনস, তারা কখন আসে কখন বের হয়ে যায়, এটা বোঝার জন্য আপনার এই নানান আইটেমের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে না, আপনাকে মাত্র 3টা প্যাটার্ন জানলেই যথেষ্ট। অর্থাৎ একটা ক্যান্ডেলের যদি আমরা পার্ট বলি, তাহলে একটা ক্যান্ডেলের পার্ট হচ্ছে 3টা: আপার শ্যাডো, লোয়ার শ্যাডো এবং বডি।
জাস্ট আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো বডি, এই তিনটা পার্ট যদি আপনি ভালো করে বুঝতে পারেন, তাহলে ক্যান্ডেলস্টিক কি করছে, এখন কি ধরনের রিয়াকশন দিচ্ছে এটা বোঝা যাবে। লাইক আপনার যখন একটা ক্যান্ডেলস্টিকের লং উইক আপনাকে বলে দেয় মার্কেট এখন লিকুইডিটি গ্র্যাব করছে, লিকুইডিটি হান্ট করছে, যখন ক্যান্ডেলস্টিকটার বডি অনেক বড় হবে তখন আপনি বুঝে যাবেন মার্কেটে এই মুহূর্তে স্মার্ট মানি ইন করেছে, অর্থাৎ মার্কেট মুভ করতে যাচ্ছে। সো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়, আপনাকে জানতে হবে ক্যান্ডেলস্টিক সায়েন্স, ক্যান্ডেলস্টিক বিহেভিয়ার। এই মার্কেটে টিকে থাকার জন্য এই ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের ফাঁদ থেকে বের হওয়ার জন্য আপনাকে আইসিটি অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে। আইসিটি আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে যে ক্যান্ডেলস্টিকটাকে কিভাবে আপনি ইউজ করবেন। আপনার লং শ্যাডো বা পিনবার যখন আপনি দেখবেন তখন বুঝবেন মার্কেটে এখন এই মুহূর্তে ম্যানিপুলেশন হচ্ছে। সো যদি মার্কেটে টিকে থাকতে চান, যদি সাকসেসফুল ট্রেডার হতে চান, তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিহেভিয়ার জানুন। আরও ডিটেল জানার জন্য ফলো আস। থ্যাংক ইউ।